আসসালামু আলাইকুম। শুরু করছি নিমজ্জন। লিখেছেন পাবিহা মোমো। পর্ব সংখ্যা 1। রাতে ঘুমের ঘোরে মনে হলো কেউ জানালার বাইরে দাঁড়িয়ে আছে। ঘুটঘুটে অন্ধকার একটা ছায়া নড়চড় করছে। রুমটা ভীষণ অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঘুম ঘুম চোখের কল্পনা ভেবে অগ্রাহ্য করল পিহা। রাত তখন 3টা বাজে। এমন সময় কি যেন ভেবে আবারও জানালার পানে তাকালো। এবার যা দেখতে পেল তাতে চক্ষু চানা বড়া। থাই গ্লাসের উপর সত্যি সত্যি দুটো হাত রাখা। জানালার বাইরে সত্যি একটা কালো মূর্তি দাঁড়িয়ে আছে। তন্দ্রার ঘোর কাটতেই বুকটা ধড়াস করে উঠল। ওটা কি দাঁড়িয়ে আছে এখানে? বিস্ফোরিত নেত্রে পিহা শোয়া থেকে ধরপড় করে উঠে বসল। মুহূর্তের ভেতর সমস্ত শরীর অস্থির হয়ে উঠল। প্রচণ্ড ভয়ের চোটে পশমস্তর কাটা দিয়ে উঠেছে। শিরায় উপশিরায় দ্রুত রক্তস্রোত বাড়তেই থরথর করে কাঁপতে শুরু করলো পিহা। গলা দিয়ে কোনো প্রকার শব্দ বের হচ্ছে না। কি? এ কি? গলাটা এমনভাবে শুকিয়ে গেছে কেন? সামান্য ঢোকটা পর্যন্ত গেলা যাচ্ছে না এখন। যদি চিৎকার দিতেই বীভৎস কিছুর দেখা মিলে, যদি ভয়াবহ কিছু ওর উপর হামলা করে, তখন কি করবে ও? কি করা যায় এখন? কিচ্ছু মাথায় আসছে না। এই তো ঘণ্টাখানেক আগে লাইট নিভিয়ে শুলো। সব কিছু ঠিকঠাকই ছিল। এরই মধ্যে জানালার বাইরে ওটা কি দাঁড়িয়ে আছে? আচ্ছা, ওটা কি আদৌ মানুষ, না বিদ্রোহী কোনো আত্মা? ফিহা ধুরো ধুরো বুকে সাহস জুগিয়ে ভীতু কণ্ঠে শুধালো, কে 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 বাহিরে? কোনো জবাব এলো না ওপাশ থেকে। বাইরে অসংখ্য কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে। এক নাগাড়ে কুকুরগুলো এমন স্বরে ডাকছে যেটা উত্তরোত্তর স্বাভাবিক ডাক না। এক একটি ডাক বুকের ভেতর তীব্র ধামামা তুলে দিচ্ছে। হঠাৎ দেখলো জানালায় রাখা সেই থাবার মতো হাত দুটো ঘষতে ঘষতে নিচে নামাচ্ছে ঘুটঘুটে কালো ছায়াটা। ঘর্ষণের ফলে থাই গ্লাসে ক্যাচ ক্যাচ করে অদ্ভুত শব্দ হচ্ছে রুমে। ওইটুকু দৃশ্য দেখে 2 হাত কানে চেপে এক চিৎকার দিয়ে উঠল। গলা ফাটিয়ে মা মা বলে চিৎকার করেই যাচ্ছে। চিৎকারের প্রতিটি আর্তস্বর দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়তেই সবার ঘুম ভেঙে গেল। কি হয়েছে? কি হলো? এমন দুশ্চিন্তায় ঘায়েল হতেই সবাই হুড়মুড়িয়ে নিচতলার দিকে ছুটল। ফিহার ডাক তখনও থামেনি। কান্নায় আছড়ে পড়া কণ্ঠটা বেসামাল হয়ে ভয়ে চিৎকার করেই যাচ্ছে। ধরাম করে দরজা খুলে ঢুকলেন বাবা নিয়াজউদ্দিন। মেয়ের শোচনীয় অবস্থা দেখে তিনি যার পর নাই অবাক, চোখে মুখে বিস্ময়িত অবস্থা। চড়া গলায় প্রশ্ন ছুড়লেন তিনি। মা, ও মা, চিৎকার দিলি কেন? ফিহা রে, ফিহা, ও ফিহা, মারে কি হয়েছে তোর? বলতে বলতেই মেয়ের কাছে দৌড়ে গেলেন তিনি। ওনার চোখ দুটো জানালার দিকে স্থির। কেন জানি জানালার প্রতি অদ্ভুত কিছু অনুভব হচ্ছে তার। যদিও জানালার ওপাশটা খালি, সেখানে এখন কিচ্ছুটি নেই, তবুও মনের কাছে খুটখুটে কিছু বিধছে, যার কোনো উত্তর পাচ্ছে না। পেছন থেকে হুড়মুড় করে আরো 2জন ব্যক্তি চলে এলো। মা নাজনীন মিলা ও বড় বোন সাবিলা হক ফিমা। ফিহার ভয় কাতুরে মুখায়ব দেখে নাজনীন যথেষ্ট বেমুখ। তিনি একটু দেরি করেন না ছোট মেয়ের মাথাটা বুকে চেপে বারবার কান্নারত মেয়েকে সান্ত্বনা দিতেন। হলোটা কি? এভাবে চিৎকার দিলি কেন? খারাপ কিছু দেখেছিস ফিহা? এই ফিহা, কান্নাটা বন্ধ কর মা, খুলে বল কি হয়েছে? কি দেখে চেঁচাচ্ছিস? ফিহা হিচকির সুরে কিছু বলতে পারছে না। তার মানসপটে গেঁথে আছে ভয়াবহ দৃশ্য। এই ভয়াবহ দৃশ্যটা যে কতটা নিষ্ঠুর তা শুধু সেই জানে। এই ভয়াবহ দৃশ্যের কথা সে মাকে কিভাবে বলবে? ভয়ে কান্নায় শোচনীয় অবস্থা হয়ে পুরো শরীর ঘেমে উঠেছে। বড় বোন ফিমা স্বচ্ছ গ্লাসে পানি এনে ফিহার কাছে বসলো। গ্লাস ভর্তি পানিটা ওর দিকে বাড়িয়ে দিয়ে প্রশ্নসূচকভাবে বলল, কি হয়েছে তোর? নে ঝটপট পানিটা খা, একটু ঠান্ডা হ, তাড়াতাড়ি বল কি হয়েছে? খারাপ কিছু দেখেছিস? কোনো দুঃস্বপ্ন? ফিহা কাঁপা কাঁপা হাতে পানির গ্লাসটা নিল। ঠান্ডা বরফ কুচি দেওয়া পানিটা অস্থিরভাবে সাবার করে ভারী দম ছাড়ল। অনেকক্ষণ পর যেন ভয়ের পাথরটা বুক থেকে নেমেছে। গলাটা একটু শান্ত হতে কয়েকবার নিঃশ্বাস নিয়ে বলে, বাইরে কেউ ছিল, আমি শিওর বাইরে কেউ ছিল। ওই থাই গ্লাসটা, ওখানে কেউ ছিল। ওখানে দু হাত ফেলে দাঁড়িয়েছিল। বিশ্বাস করো, স্বাভাবিক মানুষ ছিল না। ছায়াটাই বিরাট লম্বা, ঠিক 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 দানবের মতো শরীর। আমি স্পষ্ট দেখেছি।
আমি এক বিন্দু ভুল দেখিনি, আমার কথা বিশ্বাস করো। চোখে কৌতূহল ফুটিয়ে বেশ অবাক হয়ে গেল ফিমা। বিবরণ শুনে চরম আশ্চর্য হলো সে বিবরণ শুনে চরম আশ্চর্য হলো সে ঠোঁটটা কিঞ্চিত বাঁক হয়ে করে সেই জানালার দিকে তাকাতে সেখানে পর্যবেক্ষণ করা নিয়াজুদ্দিনকে বলল, সরি বাবা, এদিকে তাকাও তো। ছোট মেয়ের ঘটনা আদৌ সত্য কিনা সেটা খুঁটিয়ে দেখছিলেন নিয়াজ। ডাক শুনে বড় মেয়ের দিকে দৃষ্টি রেখে উদ্বেগের সাথে শুধালেন, কিছু বলবি? ফিমা কিছু বলতে গিয়েও কেন যেন চুপ হয়ে গেল। অদ্ভুতভাবে কিছুই বলল না। হালকা একটা ঢোক গিলে কথা ঘুরিয়ে বলল, বাবা, তোমার মেয়েটা যথেষ্ট ভীতু। দিন দিন ওর ঢং বেড়েই যাচ্ছে। এগুলো সহ্য করা যায়? রাত এখন কয়টা বাজে? ও ঘুম বাদ দিয়ে কি করছিল সেটা আগে জিজ্ঞেস করো তো। রাত 3টের সময় ভ্যাঁ ভ্যাঁ করে পাড়া প্রতিবেশী ডাকার মানে আছে? আজ যেই কাণ্ডটা ঘটালো, আর একটু হলে পুরো এলাকা জেগে উঠত। তখন কি জবাবটা দিতে? কথাটা মোটেও ঠিক বলেনি ফিমা, কিন্তু তাতে বাধা দিলেন না তিনি। তার ছোট মেয়েটা অত ভীতু নয় যে মামুলি কোনো ঘটনা দেখে চিৎকার চেঁচামেচি করবে। নিশ্চয়ই কিছু দেখেছে বিধায় তার আদরের মেয়েটা শান্ত থাকেনি। নিয়াজুদ্দিন থাই গ্লাসের বামে ধাক্কা দিয়ে বাইরে একটা উকি দিলেন। রাতের ধু ধু করা শূন্য রাস্তায় কেউ নেই। সব কিছুই ভুতুড়ে বেলকির মতো স্বাভাবিক দেখাচ্ছে এখন। তার মনে যে অস্বস্তির কাঁটা ক্ষণে ক্ষণে বিচ্ছে সেটা কাউকে না বললেও আপাতত সবাইকে ঘুমের তাগাদা দিয়ে রুম থেকে চলে যেতে বললেন। সন্দেহের জন্য ছোট মেয়েকে পাঠিয়ে দিলেন বড় মেয়ের কাছে। নিরিবিলি চিমচাম নিস্তব্ধ রুম থেকে বেরোতে গিয়ে হঠাৎ পা জোড়া থামিয়ে দাঁড়ালেন নিয়াজ। মাথাটা পিছনে ঘুরিয়ে আবারও জানালার দিকে সন্দেহের তীর চুড়ে তাকালেন। ফিহা কি আসলে কিছু দেখেছে, নাকি ব্যাপারটা সম্পূর্ণ ভ্রম? কি হচ্ছে এখানে? এক ফোঁটা ঘুম নেই চোখে। একটা সেকেন্ডের জন্য চোখের পাতা লাগছে না। বারবার ওই অদ্ভুত দৃশ্যটা মনে পড়ছে। ওটা কি হতে পারে? মানুষের মতো লাগেনি। তখন কুকুরগুলো খুব ঘেউ ঘেউ করছিল। সেটা স্বাভাবিক দিনের তুলনায় অনেক বেশি বলা চলে। তাছাড়া বড়দের মুখে শোনা যায়, রাত বিরাতে অশরীরী কিছু থাকলে কুকুররা সেটা আগে দেখতে পায়। তার মানে কি? বাকিটুকু ভাবতেই বুকটা কামড় দিয়ে উঠল। আর ব্যাপারটা নিয়ে ভাবতে চাইছে না। হঠাৎ আল্লাহু আকবার বলে চারপাশ মধুর সুরে একাকার হয়ে উঠতেই ফিহার অশান্ত মন যেন আজানের সুর শুনে একটু একটু করে পরাস্ত হয়ে গেল। ফজরের আজান শেষ হতেই নিচে ঘটল আরেক বিপত্তি। ঝট করে বিছানা থেকে উঠে দরজা ফাঁক করে দেখল বাবা এক নাগাড়ে মেন দরজা ধাক্কিয়ে যাচ্ছে। মা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা তায়েবা, আয়াতুল কুসরি, দোয়া ইউনুস জোরে জোরে জপ করে যাচ্ছে। কেউ মেন দরজাটা বাইরে থেকে লাগিয়ে গেছে। আজ পর্যন্ত এরকম আজগুবি ঘটনা কখনো ঘটেনি ওদের সাথে। ফিহা ওইটুকু দৃশ্য দেখার পর স্তম্ভিত মুখে এক পা করে বিছানায় এসে বসল। একটার পর একটা অদ্ভুত কাণ্ড ঘটে যাচ্ছে, অথচ কারণ জানে না ও। উপায় না পেয়ে সকাল অবধি অপেক্ষা করে শেষে নিয়াজুদ্দিন পাশের বাসার দারোয়ানকে কল দিয়ে তালা খুলিয়ে নিলেন। সকালের দিকে অফিসে যাওয়ার সময় বারবার সতর্ক করে দিলেন ভদ্রলোক, খবরদার কেউ বাইরে যাবে না। ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে আমরা কেউ বুঝতেই পারছি না। আমি চাই তোমরা সতর্ক থাকো। বাসায় কেউ আসলে চট করে দরজা খুলবে না। আগে ভালো করে জিজ্ঞেস করবে কে এসেছে, তারপর চিন্তা ভাবনা করে দরজা খুলবে। যদি দেখো অপরিচিত কেউ এসেছে, দরজা খোলার দরকার নেই। আমি পাশের বাড়ির দারোয়ানকে সব বলে দিচ্ছি। চোখ কান খোলা রাখবে। খুব বেশি সমস্যা দেখা দিলে আমাকে সাথে সাথে ফোন করবে। একদম দেরি করবে না। আমি সন্ধ্যায় আসবো। যাই তাহলে। অফিসের জন্য বের হয়ে গেলেন বাবা। গোটা দিন কোনো দুর্ঘটনা ছাড়াই কেটে গেল। এতে সবাই ধরে নিল কাজটা খুব সম্ভবত চোর বাটপারদের কাজ। তাদের মূল উদ্দেশ্য ছিল ভয় দেখানোর জন্য এরকম কিছু করাটাও অস্বাভাবিক কোনো ব্যাপার না। তাছাড়া চুরি চামারির মতলব যদি থেকেই থাকে তবে সেইটা সুপরিকল্পিতভাবেই করেছে। যদিও এই তল্লাটে চুরির ঘটনা আজ অবধি শোনা যায়নি, কিন্তু ঘটতে কতক্ষণ ফিহার অস্থির মনটা ভোরের পর থেকে অদ্ভুত কিছুর আভাস পাচ্ছিল। কেন জানি ওর ষষ্ঠ ইন্দ্রিয় বারবার জানান দিচ্ছিল এ যেন অন্য কিছুর পূর্বাভাস। ঠিক যেন অস্বাভাবিক, অকল্পনীয় অদ্ভুত কিছুর আগমন, যা তছনছ করতে বেশ দাপটের সাথেই
মুখিয়ে আছে, কিন্তু সেটা ধরার বোঝার দেখার মতো অবস্থা হয়নি। কেন ওর মনটা বেচেন অনুভব করছে? কেন অস্থির মনটা স্বাভাবিক হতে পারছে না? কেন? পরদিন রাতের ঘটনা। গোটা একদিন পেরোনোর ফলে আকস্মিক ভয়টুকু সবার মন থেকে কেটে গেছে। নাজনীন এখনো দোয়া দুরুদ পড়ে মেয়েদের শরীরে, বুকে, ঘরের চারদিকে ঝাড়ফুঁক করছে। ফিহা মনে প্রাণে বিশ্বাস করে ওটা চোরের কাজ, নতুবা অত রাতে দানবের মতো কাণ্ড কারখানা, গায়েবী ঘটনা এগুলো এমনকি আগে পিছে কোনো গুজব পর্যন্ত হয়নি। তাহলে ধরে নেওয়া যায় ওটা আসলে মানুষই। তাছাড়া মানুষ ছাড়া অন্য কোনো জীবের কাণ্ড হবে না এগুলো। এরকম কিছু শক্ত যুক্তি দাঁড় করে ফিহা সমস্ত চিন্তার ঝুলিটা বন্ধ করে রাতে আবারও ফিমার কাছে ঘুমিয়ে পড়ে। আবারও রাতে ঠিক আগের মতো অবস্থা, কিন্তু এবারের ঘটনা আরও অদ্ভুত, আরও বিভীষিকা রূপে ঘটল। জানালার ওপাশে জ্বলজ্বল করছে কিছু একটা। ফিহা প্রথম ধপায় কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকে ছোট ছোট চোখ করে কিছুক্ষণ তাকিয়েছিল। পরে সেটা আঁচ করতে পেরে দৃষ্টি জোড়া অস্বাভাবিক হারে বড় বড় করে চমকে উঠল। বুঝতে পারলো ওটা আসলে ফ্ল্যাশ লাইট। ফিহা সাথে সাথে শোয়া থেকে উঠে এক ঝটকায় সমস্ত ঘুম কাটিয়ে ফিমাকে উৎকণ্ঠার সাথে ডাকতে লাগলো। জানালার দিকে ভীতু চোখ দুটো রেখে অস্থিরভাবে ফিমাকে ধাক্কা দিয়ে জাগাচ্ছে। আপু উঠো, তাড়াতাড়ি উঠো, আপু দেখ ওটা কি, জলদি উঠো, জলদি উঠো, ওটা চলে যাবে, আপু উঠো প্লিজ। ফিহার তুমুল শোরগোলে ফিমার ঘুমটা মিনিটের মধ্যে ভেঙে গেল। চোখের কপাট খুলে ফিহার দিকে তাকাতেই তড়াক করে উঠে পড়ল সে। কানে ধূপ করে জোরালো একটা শব্দ হতেই দু বোনেই সরাসরি জানালার দিকে তাকায়। ছায়াটা আর নেই, জানালার ওপাশটা খালি। ফিমা দ্রুততার সাথে জানালার কাছে যেতেই আফসোসের সুরে বলল, ইস রে, চলে গেছে, ধ্যাত্তেরি। ফিমা ততক্ষণে জানালার কপাট খুলে নিচের দিকে তাকালো, ভ্রু দুটো উপরে তুলে আশ্চর্য হয়ে বলল, মাই গড, ওটা কি? জলদি আয় ফিহা, জলদি আয় এদিকে। বোনের ডাক শুনে হুড়মুড় করে চলে এলো ফিহা। বোনের ডান পাশটা দখল করে সেও জানালার বাইরে তাকালো। কপালের মধ্যখানে অসংখ্য বাজ পেলে অস্পষ্ট সুরে বলে, ইয়া আল্লাহ। একটা মই দেওয়ালের সাথে ঠেস করে দাঁড়িয়ে আছে। বুঝতে আর বাকি রইল না অজ্ঞাত কেউ মই বেয়ে উঠেছে। আশেপাশে কেউ নেই, পথটা শূন্য ও খালি। সেদিকে দৃষ্টি রেখে ফিহা নিরুদ্দাম সুরে বলল, বাবাকে ডাকবো? প্রশ্ন শুনে ফিমা চিন্তিত মুখে ওর দিকে তাকালো। দূরের এক চিলতে প্যাকাশে আলো সরাসরি ওর ছোট্ট মুখটার উপর পড়ায় সুন্দর চোখের চাউনিটা দেখতে পাচ্ছে ফিমা। বুক ভর্তি দম ছেড়ে ডানে বামে অনিশ্চিতভাবে দৃষ্টি ঘুরিয়ে জানালার থেকে সরে এসে বলল, কিছুটা গম্ভীর সুরে ঘোষণা দিয়ে বলল, দরকার নেই, নিচে একটা মই ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। দোতলায় ওঠার জন্য মই ব্যবহার করেছে। আমি মতলবটা বুঝতে পারছি না ফিহা। এটা কোনো অ্যাঙ্গেলেই চুরির ঘটনা মনে হচ্ছে না। রাত 2টোর দিকে কোনো চোর চুরি না করে খাম্বার মতো দাঁড়িয়ে থাকবে, এটা অসম্ভব। ফিহার ভাবনায় ডুবে গিয়ে উপর নিচ মাথা নাড়াতে থাকলো। সেও জানালা থেকে দূরে সরে এসে আপুর মুখোমুখি বসে চিন্তিত মুখে বলল, আমাদের তল্লাটে চোর নেই আপু। আগে যাও একটা চুরির ঘটনা ঘটতো, সেটাও আহামরি তেমন কিছু ছিল না। এবারের ঘটনা পুরাই ভিন্ন কিছু হচ্ছে। কথাটা ভুল বলেনি ফিহা, ওর এক একটি বাক্য শতভাগ ঠিক। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? লোকটা কি তাহলে অন্য কোনো উদ্দেশ্যে এসেছে? কোনো গুরুতর ও ভয়াল গ্রাসের কোপ, নাকি মান সম্মানের ক্ষতি সাধনের এক পৈশাচিক প্রচেষ্টা? ফিমা আপন মনে কিছুক্ষণ মশগুল থেকে কম কম স্বরে বলে, তোর কি মনে হচ্ছে? আমার গাট ফিলিংস বলছে। কথার মাঝখানে দাঁড়িয়ে বসালো ফিহা। পট করে বলে উঠল, চুরি করতে আসেনি আপু। এই নাম না জানা ব্যক্তি চুরি করতে আসেনি। চুরি করলে এতক্ষণে বহু জিনিস খোয়া যেত। তুমি নিজেই দেখো, ঘরের কোনো জিনিস কি এদিক সেদিক বা চুরি হয়েছে? না, হয়নি। আমাদের ফোন পর্যন্ত বালিশের পাশে ছিল। তোমার আইফোন, আমার স্যামসাং, দুজনের পাওয়ার ব্যাংক, তোমার আইপড। সেখানে চুরি করা কি সোজা ব্যাপার ছিল? উল্টো ওই উল্লুকটা ফ্লাশ মেরে শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন? চুরি করে তো ধুমধাম পালাতে পারতো। এখানে স্বাভাবিক কিছু হচ্ছে না, আমি নিশ্চিত। কিছু তো একটা গোলমিল আছে। ফিমা অবাক হয়, ভয় কেমন যেন গুটিয়ে যায়। ঢোক গিলে আশ্চর্যের সাথে বলে, মানে তুই কি বলতে চাইছিস?
ফিহা নিচের ঠোঁটটা হালকা একটু কামড়ায়, বোনের দিকে ভীতু দৃষ্টি ছুঁড়ে ক্ষীণ গলায় বলে, কিছু তো একটা আছে আপু, রহস্য ঠিকই আছে। আমি স্পষ্ট দেখেছি এবারের লোকটা ভিন্ন কেউ ছিল। কালকের লোকটার মতো একদমই ছিল না। কাল যেটা ছিল ওটার বডি স্ট্রাকচার আর হাইট আরো লম্বা, আরো মাসলস, এখানে হবে মাসল ফিট বডি ছিল। আর কথা বাড়ায় না ফিমা, রাত খুব হয়েছে, কথাগুলো সকালের জন্য রেখে দু বোনে ঘুমিয়ে পড়ল। তবে সেই রুমে আর দু বোন ঘুমায়নি। আবারও তারা রুম বদল করে নিরাপত্তার কথা ভেবে অন্য রুমে চলে যায়। সেই রুমের দরজা জানালা ভালো করে আটকে জানালার পর্দা টেনে বাতি জ্বালিয়ে ঘুমায়। রাতটা আজব বিহার তন্দ্রাহীন ভাবে কাটে চিন্তার ভাবনা আর অদ্ভুত ভীতিতে। সকালে সম্পূর্ণ ঘটনা জানতে পেরে নিয়াজুদ্দিন নাস্তা রেখে ভীষণভাবে চিন্তিত। এমন অবস্থায় মেয়ে দুটোকে একা রাখা ঠিক হচ্ছে না। দিনকালের যা অবস্থা তাতে স্বস্তির নিঃশ্বাস পেলে অফিস করবেন এ ধারণা ভুল। আজকাল তো মেয়েরা বাসা বাড়িতে একদম নিরাপদ না, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। পরপর দুদিন ব্যাপারটা এক নাগাড়াই ঘটলো। কেন মেয়ে দুটোর পিছনে হাত ধুয়ে পড়লো এখনো কিছু আন্দাজ করতে পারছেন না। আজ অফিসে যাবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা ছুটিতে রূপান্তর করে বাড়িতেই রয়ে গেলেন। মেয়েদের কথা চিন্তা করে সকাল থেকে মাথায় একটাই বুদ্ধি অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে। যদিও সেটা অন্যদের চোখে কেমন দেখাবে জানা নেই, তবু মেয়েদের কথা চিন্তা করে এটাই সঠিক। নিয়াজুদ্দিন আরো কিছুক্ষণ ঘরময় পায়চারি করে শেষমেশ মেয়েদেরকে ডেকে বলেন, তোরা দুজন আজ বিকেলের দিকে বড় খালামণির বাসায় চলে যাবি, কিছুদিন ওখানে থাকতে হবে। এখানকার মামলা ঠান্ডা না হওয়া পর্যন্ত ওখানে থাকা চাই। তোদের লেখাপড়া সহ যাবতীয় ব্যবস্থা আমি বড় আপার বাসায় করে দিচ্ছি। তোরা আমার কথায় রাজি আছিস? কারো কোনো আপত্তি আছে? দু বোন সমস্বরে জানায় সম্মতি। না বাবা, সমস্যা নেই, তুমি যা বলবে তা ঠিক। বাবার বাধ্যমের মতো দু বোন রাজি হয়। বাবাকে না বলার হিম্মত ওদের বুকে নেই। মায়ের চেয়ে বাবার কথা বেশি মান্য করে চলে ওরা। কাজেই দু বোন ঝটপট রেডি হয়ে বাবার সঙ্গে বেরিয়ে পড়ল 1 ঘন্টার মধ্যেই। একটা সিএনজি ভাড়া করে নারায়ণগঞ্জ থেকে ধানমন্ডির দিকে রওনা দেয় তারা। বিকেলের গোলাকার সূর্যটা পশ্চিমের দিকে হেলে পড়েছে। স্বল্প তেজের বিকরণ ঘটিয়ে মিঠে আলো চড়াচ্ছে এখন। রাস্তার জ্যাম, ধুলা ও বিদঘুটে জার্নির মধ্যে দিয়ে প্রিয়া প্রচণ্ড বিষিয়ে উঠল। ভেতরটা বমি বমি অবস্থার মতো ঝিমিয়ে আছে ওর। না জানি কখন পেটের সকল নাড়ি ভুঁড়ি উল্টে ভক ভক করে তিকুটে পানি বেরিয়ে আসবে। খুব কষ্টে বিদঘুটে জ্বালাটা সহন করে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে 2 ঘন্টার মাঝেই। কিন্তু সিএনজি থেকে নামতেই অদ্ভুত কাণ্ডের মতো ওর চোখ দুটো চুম্বকের মতো আটকে গেছে। ওই যে বাবা ভাড়া চুকাচ্ছে, ফিমা যে ব্যাগগুলো নামাচ্ছে, সিএনজি ড্রাইভার যে ভাড়ার জন্য সামনে প্যাচ প্যাচ করে যাচ্ছে, সেদিকে বিন্দুমাত্র হুঁশ নেই ওর। সহসা সব কিছু কেমন স্লো মোশন কথার মতো আটকে গেল। মনে হলো আশেপাশে কেউ নেই। পিয়ার সম্পূর্ণ সজাগ দৃষ্টি তখন স্থির নেত্রে 3 তলা বাড়িটির দিকে আটকে আছে। আলিশান গেটের কাছে আয়তাকার বাদামি রঙের নেম প্লেটের দিকে এক পলক তাকালো। সেখানে ইটালিক বোল্ড হরপে সোনা রঙে চকচক করতে থাকা মেজর এস.এ. জাকির লেখাটা পড়ল। মেজর সৈয়দ আহমেদ জাকির, বাংলাদেশ সেনাবাহিনী। সামনের সুউচ্চ 3 তলা ভবনের দিকে নাজুক দৃষ্টি ফেলে ঢোক গিলল ফিহা। রোমন্থন স্মৃতিতে চলে গেল সে। স্মৃতির মানসপটে যেন দ্রুত গতিতে শৈশবের দিনগুলো ভাসতে থাকে। নানু বাড়িতে ঈদের উপলক্ষে সবার একত্র হওয়া, বড় খালামণির আগমন, ছোট খালামণির সপরিবারের হাজির হওয়া, সবগুলো ভাই বোন, পরিবারের বড়রা, গুরুজনরা
হিসাবে নানা নানুর খোশ গল্প এক একটি মুহূর্ত যেন চোখের সামনে ভাসল ওর। সবগুলো খালাতো মামাতো ভাই বোনরা একত্র হয়ে সারাদিন খেলাধুলা করতো তখন। পিহা, বাইরে দাঁড়িয়ে থাকবি? চল মা, ভেতরে চল, তোদের এগিয়ে দিয়ে আসি। দরজার কাছে আসতেই দেওয়ালে সুইচ টিপে নিয়াজউদ্দিন। অমনি ভেতর থেকে পাখির কিচিরমিচির সুরের মতো কৃত্রিম বাজনার তালে অতিথি আগমনের জানান দিল। নকশাকার কাঠের আভিজাতপূর্ণ দরজা খুলে হাসি দিলেন বড় খালা আফসানা কাদির। সহজাত হাস্যমুখে সবাইকে ভেতর নিয়ে নিয়াজউদ্দিনকে বিদায় দিলেন তিনি। ফিহা ড্যাব ড্যাব চোখে মেলে চারদিক ফিহা ড্যাব ড্যাবে চক্ষু মেলে চারদিকে শৌখিনতার চিত্র দেখে যাচ্ছি। এই নতুন বাড়িটায় আজ প্রথম আসলো ফিহা। চারদিকে যেন পারিপাট্যের চেয়ে আভিজাত্যের ছোঁয়া, একটা পরিচ্ছন্ন ব্যক্তিত্বের রুচিশীল ছোঁয়া প্রতিটি জিনিসে আকর্ষণ ভাবে ফুটে উঠেছে। যেন কত আদর, কত সোহাগ, কত যত্নের সাথে প্রতিটি জিনিস একটার সাথে একটা সাজানো হয়েছে। ফিহা বিস্মিত নয়নে বিভোর হয়ে থাকলে আফসানা ঝলমলে হাসিতে প্রশ্ন করেন, কি বুড়ি, কেমন আছিস? তোর খালামণির বাড়িটা পছন্দ হলো? কতদিন পর এলি রে সোনা। তোর মাকে কত করে বললাম এদিকটা একটু ঘুরে যা, তোর মা তো আমার কথা পাত্তাই দিল না। সব সময় খালি ব্যস্ততা দেখিয়ে জুতোই দিয়ে গেল। বস তো তুই। এই পিমা, বসে পড়, তোদের জন্য লেবুর শরবত আনি গে। আমার বাড়িতে এসেছিস যখন এখানে ভয় নেই। তোর খালুটা এখনো জানে না তোরা আসবি। মেজর সাহেবকে একটা ছোটখাটো সারপ্রাইজ দেব তোদের ভিডিও কলে দেখিয়ে। যদি তোদের ভিডিও কলে দেখে মেজর সাহেব যে কত খুশি হবে আমি ভেবেই পারছি না। শোন তোরা, মায়ের কথা বাদ দিয়ে মাসির কথা চিন্তা কর। এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকবি। একদম পরপর ভাববি না, আর পরপর ভাবটাও দেখাবি না। আমি শরবতটা নিয়ে আসি। খালার কথা শুনে ফিমা বেজায় হাসি দিল। খালাটা আজও রসিক রয়েছে বটে, আগের মতো আপন ভাবটা এখনো মনের মধ্যে থেকে উবে যায়নি। ফিমা অশোভন কায়দায় পায়ের উপর পা তুলে সোফায় বসে পড়ল। ছেলেদের মতো বসার ভঙ্গিটা খারাপ দেখাচ্ছে বলে ফিহা নিচু স্বরে বলল, আপু পা নামাও, বিশ্রী দেখাচ্ছে। তোমার জন্য ওই বদখ্যাত লোকটার কাছে ঝাড়ি খেতে চাই না আমি। মা কি বলেছে শুনুনি? যদি একটা অবজেকশনও মায়ের কাছে যায় তাহলে তোমার রক্ষে নেই। প্লিজ পাটা নামাও, অতিরিক্ত করো না। ফিহার অতিরিক্ত মা ভক্তি দেখলে শরীরটা ধাউ ধাউ করে জ্বলে। তোকে কে বলেছে মায়ের গোলামি করতে? এখানে আমি কিভাবে বসবো না বসবো সেটাও তোকে বলে বেড়াতে হবে? বদমাইশ পোলাপাইন। ছোট হয়ে বড়দের মতো ভঙ্গিমা দেখালে ঠাস করে চড় লাগাতে ইচ্ছে করে। ফিমা গরম করে চোখটা নামালো ঠিকই, কিন্তু ক্রোধের আগুনটুকু নেবালো না। আফসানা কিছুক্ষণ পর 2 গ্লাস শরবত এনে 2 বোনকে ধরিয়ে দিলেন। ফিহা ঠান্ডা পানীয় চুমুক দিলে ফিমা তখন দিক বেদিক দৃষ্টি মেলে কাউকে যেন খুঁজতে থাকে। আফসানা এটা ওটা জিজ্ঞেস করতে ব্যস্ত হলে ফিমা ওই সুযোগে প্রশ্ন করে, সাইদ ভাই নেই? যতটা স্বচ্ছন্দে ফিমা প্রশ্নটা করলো ততটা অপ্রত্যাশিতভাবে সদ্য চুমুকের তরলটুকু কারোর গলায় তখন আটকে গেল। গলায় প্রচণ্ড ভীষণ খেয়ে খিচিয়ে আছে ফিহা। কেউ লক্ষ্য করেনি সেটা। তার আগেই উসখুস কাশিটা অতি কষ্টে দমন করে ফিহা স্বাভাবিক চিত্তে ফিরে এলো। এই নাম শুনলে এখনো অন্তরাত্মা কেঁপে ওঠে। এখন এক বাড়িতে কি করে থাকবে?